মার্কিন শুল্কের চাপে এক হচ্ছে ভারত ও চীন। ড্রাগন এবং হাতি একসাথে নাচবে বলে মন্তব্য শি জিনপিং এর। আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০০ জন। মূল ভূমিকম্পের পর আরও ১৩টি আফটার শক অনুভূত। ভেনেজুয়েলা উপকূলে মার্কিন সেনাদের অবস্থান, ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক। পানামা খালে অনড় মার্কিন যুদ্ধজাহাজ। ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ও অবিশ্বাসের বরফ গলে নতুন এক সম্পর্কের আভাস দিচ্ছে। একসময় সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল, কিন্তু এখন তারা শান্তি, সহযোগিতা ও সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরনের চেষ্টা করছে। সীমান্তে উত্তেজনা কমানো, বাণিজ্য ও বিনিয়োগে আরোপিত বাধা তুলে নেওয়া, ব্যবসা ও পর্যটনের সুবিধার জন্য ভিসা সহজ করা, আবারও দুদেশের সরাসরি ফ্লাইট চালু করা, সেই সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক, সব মিলিয়ে পুরনো সম্পর্কের বরফ গলানোর চেষ্টা চলছে পুরোদমে। তবে সেটা কোনো মানবিক কারণে নয়, এর পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ শুল্কের চাপ। বিশ্লেষকদের ভাষায় অর্থনৈতিক চাপের জন্য জন্ম নেওয়া কৌশলগত ঘনিষ্ঠতা, যেখানে প্রয়োজন বেশি কিন্তু আছে আস্থার সংকট। প্রয়োজনে গড়ে ওঠা বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে কূটনৈতিক মহলে। তাদের মতে এটি কি শুধু একটি সাময়িক কৌশলগত আশ্রয়, নাকি দীর্ঘমেয়াদী বন্ধুত্বের দিকে এগিয়ে যাবে তা সময়ই বলে দেবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চীনের তিয়ানজিনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকটি সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনের আগে অনুষ্ঠিত হয়। বৈঠকে শি জিনপিং বলেন, চীন এবং ভারত একে অপরের প্রতিযোগী নয়, বরং তারা একে অপরের সহযোগী বন্ধু। তিনি আরও বলেন, দুদেশ একে অপরের জন্য বিপদ নয়, বরং উন্নয়নের সুযোগ। ভারত আর চীন বিশ্বের দুটি সবচেয়ে প্রাচীন সভ্যতা এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। আমাদের দায়িত্ব হলো নিজেদের জনগণের জীবন ভালো করা এবং উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। ভারত ও চীনকে ভালো প্রতিবেশী ও সহযোগী হিসেবে থাকতে হবে। ড্রাগন এবং হাতি একসাথে নাচবে। শি জিনপিং জানান, এবছর ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্তি হচ্ছে। তিনি দুই দেশের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শি জিনপিং এর কথার সঙ্গে ঐক্যমত্য প্রকাশ করেছেন। ভারত ও চীন বন্ধু, প্রতিযোগী নয় এবং দুই দেশের মধ্যে মতভেদের চেয়ে ঐকমত্য অনেক বেশি। গত বছরের বৈঠকটি দুই দেশের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে এনেছে। এখন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় আছে এবং সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে। এই সম্পর্ক শুধু ভারত ও চীনের মানুষের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যও ভালো। পুরি মানবতাকে কল্যাণ কা মার্গ ভি প্রশস্ত হোগা। প্রযুক্তি, যন্ত্রপাতি, সার ও ঔষধ, প্রায় সবকিছুর জন্যই ভারত বর্তমানে চীনের উপর নির্ভরশীল। সম্পর্কের উন্নয়ন হলেও বাণিজ্যিকভাবে চীনই নেতৃত্ব দেবে সেটা বলাই বাহুল্য। মাঝসাগরে জাহাজ ডোবাতেই যেন মত্ত ইয়েমেনি যোদ্ধারা। কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা এভাবেই মাঝসাগরে ডুবিয়ে দিয়েছিল আস্ত এক জাহাজ। সম্প্রতি আবারও লোহিত সাগরের উত্তরাংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ট্যাঙ্কারে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতেই লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে এমন সব হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র যোদ্ধারা। হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরের উত্তরাংশে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি তেল ট্যাঙ্কার স্টারলেট রেতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুথি শাসিত সরকার প্রধানের মৃত্যুর কদিন পরই এমন হামলা চালানোর দাবি করল হুথি বিদ্রোহীরা। ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা অব্যাহতভাবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েই যাবে। আমাদের যোদ্ধারা লোহিত সাগর ও আরব সাগরে সব ধরনের ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেবে। একই সাথে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও সামরিক অভিযান চালানো হবে। এই অভিযানগুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ না গাজায় ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া। এদিকে হুথিদের এমন দাবির পর যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে আক্রমণটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। জাহাজের সকল ক্রু নিরাপদে আছেন এবং জাহাজটি তার যাত্রা অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, জাহাজটির মালিক হলেন ইদান ওফার নামের এক ইসরায়েলি ধনকুবের।
তবে কেবল ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না ইয়েমেনি যোদ্ধারা। 31 আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে 11 জন কর্মীকে আটক করে তারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ইয়েমেন দূত হ্যান্স গুন্টবার্গ নিশ্চিত করেছেন যে হুথি বিদ্রোহীরা 23 জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। তাদের মধ্যে কেউ কেউ 2021 ও 2023 সাল থেকে আটক আছেন। হুথিদের দাবি 2023 সালের জুন মাসে গ্রেপ্তারের মধ্যে একটি আমেরিকান ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক অন্তর্ভুক্ত ছিল, যা মানবিক সংস্থাগুলোর আড়ালে কাজ করছিল। তবে জাতিসংঘ এই অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করেছে। পানামা খালে দাঁড়িয়ে আছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্যামসন। একটি দুটি নয়, আরও 6টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে এসেছে বা আসতে চলেছে। সব মিলিয়ে সেখানে রয়েছে প্রায় 4500 মার্কিন সেনা। মাদক চোরাচালান ঠেকাতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলেছে যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন তার দেশে হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে মার্কিনিরা। এমন কিছুর জন্য তার সেনারা প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে মার্কিন নৌবাহিনীর 2টি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রাভলি, ইউএসএস জেসন ড্যানহাম ক্যারিবিয়ান অঞ্চলে রয়েছে। একই সাথে ইউএসএস স্যামসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের মূল লক্ষ্য হল মাদক কারবারি, ড্রাগ কার্টেল দমন করা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ মাদক যুক্তরাষ্ট্রে আসে প্রশান্ত মহাসাগর হয়ে, আর ক্যারিবিয়ান দিয়ে যা আসে তার অনেকটাই আসে গোপন ফ্লাইটে, জাহাজে নয়। তাই অনেকেই সন্দেহ করছেন এত বিশাল নৌবাহিনী নামানোর আসল কারণ কি। অন্যদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদরিনো সাফ জানিয়ে দিয়েছেন যদি আমেরিকা জাহাজ তাদের দেশের সীমানা লঙ্ঘন করে তবে তারা লড়াই করতে প্রস্তুত। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আরও কঠিন ভাষায় বলেছেন আমেরিকার এই সৈন্য পাঠানো আসলে সরকার ফেলে দেওয়ার চেষ্টা। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় উপকূলে ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। এছাড়া সাধারণ মানুষকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এখন বড় প্রশ্ন হলো এত সৈন্য, জাহাজ আর সাবমেরিন আনা কি শুধুই মাদক ঠেকানোর জন্য, নাকি এর পেছনে আরও রাজনৈতিক কারণ আছে? বিশেষজ্ঞরা এটিকে বলছেন গানবোট ডিপ্লোম্যাসি, অর্থাৎ যুদ্ধ জাহাজ দেখিয়ে চাপ তৈরি করা। গাজার আকাশ আবারও ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, যা ইসরায়েল থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল। 31 আগস্ট রবিবার ইসরায়েলি বাহিনী গাজা শহরের উপকণ্ঠে রাতভর ভয়াবহ হামলা চালানোর পর এই পরিস্থিতি সৃষ্টি হয়। এই হামলায় বহু ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে এবং আরও অনেক পরিবার তাদের শেষ সম্বলটুকু ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছে। 1 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত 32 জন, যাদের বেশিরভাগই শিশু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন শুধুমাত্র রবিবারেই ইসরায়েলি বাহিনীর গুলি ও বোমাবর্ষণে অন্তত 30 জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে এমন 13 জনও ছিলেন যারা মধ্য গাজায় একটি সাহায্য কেন্দ্রের কাছ থেকে নিজেদের ও পরিবারের জন্য সামান্য কিছু খাবার জোগাড় করতে গিয়ে প্রাণ হারান। এছাড়া গাজা শহরের একটি বাড়িতে হামলায় অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হতাহতের খবরগুলো খতিয়ে দেখছে। গত 3 সপ্তাহ ধরেই ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজা শহরের আশেপাশে তাদের সামরিক অভিযান বাড়াচ্ছিল। সম্প্রতি তারা ওই এলাকাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করে এবং সাহায্যের জন্য দেওয়া সাময়িক বিরতিও বন্ধ করে দেয়। এর ফলে সাধারণ মানুষের কাছে খাবার বা ঔষধপত্র পৌঁছানো আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বিষয়ক শীর্ষ নেতারা রবিবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল গাজা শহর দখলের জন্য পরবর্তী পর্যায়ের পরিকল্পনা চূড়ান্ত করা। ইসরায়েলি কর্মকর্তারা গাজা শহরকে হামাসের শেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন। যদিও ধারণা করা হচ্ছে পুরো দমে বড় ধরনের স্থল অভিযান শুরু হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ইসরায়েল বলছে তাদের পদাতিক বাহিনী পাঠানোর আগে তারা সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে চায়।
কিন্তু ক্রমাগত বোমাবর্ষণ এবং ধ্বংসযজ্ঞের মধ্যে সাধারণ নিরাপরাধ মানুষ কোথায় যাবে বা কিভাবে নিরাপদে থাকবে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। চারিদিকে শুধু অনিশ্চয়তা আর ভয়, কারণ কেউ জানে না পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। পৃথিবীর বুকেই এ যেন এক টুকরো নরক, আর সেই নরক দেখতেই যেন পাহাড়ের চূড়ায় শত শত ভ্রমণ পিপাসুর আগমন। পাহাড়ের চূড়া বেয়ে গড়িয়ে পড়ছে উত্তপ্ত লাভা, রক্তিম সেই শিখায় আলোকিত চারপাশ। ভয়ঙ্কর প্রকৃতির এই মোহনীয় দৃশ্য নিজ চোখে দেখতে পাহাড়ের বুকে জড়ো হয়েছেন পর্যটকেরা। কেউ হেঁটে হেঁটে দেখছেন আগুনের লাভা, কেউ বা ক্যামেরাবন্দী করে রাখছেন প্রবাহমান লাভাগুলোকে। এ দৃশ্য ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনার, যেখানে আছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। বছরে একাধিকবার এই আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত ঘটে, আর প্রতি বছরই তা কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই মেনে চলা হয় কঠোর নিয়ম কানুন। একজন গাইডকে সর্বোচ্চ 10 জন পর্যটকের একটি দল পরিচালনা করতে দেয়া হয় এবং বাধ্যতামূলকভাবে লাভা থেকে ন্যূনতম 50 মিটার দূরত্বে থাকতে হয়। গাইড ব্যতীত 2500 মিটার উচ্চতার উপরে ওঠারও কোনো অনুমতি নেই এখানে। স্থানীয় পুলিশ এবং রেস্কিউ টিমের সদস্যরা নিয়মিত নজরদারি করেন মাউন্ট এটনার এলাকাগুলো। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপাতত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। গাইডরা নিয়ম মেনে কাজ করছেন এবং পর্যটকরাও সব নির্দেশনা অনুসরণ করেই মাউন্ট এটনায় ঘুরে বেড়াচ্ছেন। বিশেষজ্ঞদের মতে মাউন্ট এটনার এমন অগ্নুৎপাত পৃথিবীর টেকটনিক প্লেটের স্বাভাবিক সক্রিয়তারই একটি অংশ। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, এই অগ্নুৎপাতগুলো সাধারণত ক্রমান্বয়ে ঘটতে থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া। বর্তমানে এর কার্যক্রম প্রধানত আগ্নেয়গিরির শীর্ষ এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং আশপাশের জনবসতি বা শহরগুলোর জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তবে বিশেষজ্ঞরা সবসময় সতর্ক করেন যে কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি, কারণ নিয়ম ভঙ্গ করলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। গভীর রাতে আফগানিস্তানে আঘাত হানে 6 মাত্রার একটি ভূমিকম্প। বিজ্ঞানীরা জানিয়েছেন এর উৎপত্তি হয়েছিল মাটির মাত্র 8 কিলোমিটার নিচে। এত কম গভীরতায় ভূমিকম্প হলে এর প্রভাব হয় ভয়াবহ, কারণ কম্পন সরাসরি উপরের স্তরের মাটিতে ছড়িয়ে পড়ে। মূল আঘাতের পর কমপক্ষে 13টি আফটার শকও আঘাত এনেছে, যার ফলে মানুষের ভয় আরও বেড়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনারের নোরগাল, নুরগুল, সকি, ওয়াতপুর, চপা, দারা ও মানগি এলাকা। পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে, ঘর বাড়ি যেন কাগজের মতো ছিঁড়ে গেছে। অনেকের পরিবার পুরোপুরি হারিয়ে গেছে, কেউ বাবা মাকে খুঁজছে, কেউ সন্তানকে। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষদের ভিড়ে ঠাসা, অনেককে চিকিৎসা দেওয়ার মতো জায়গাও নেই। উদ্ধারকর্মী, সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ একসঙ্গে মাটির নিচে চাপা পড়া মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পাহাড়ি এলাকা আর ভাঙা রাস্তাঘাটের কারণে সেখানে পৌঁছাতে সময় লাগছে। অনেক জায়গায় এখনো ফোন কিংবা যোগাযোগের ব্যবস্থা নেই, তবুও সবাই মিলে জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এটি খুব দুঃখজনক ঘটনা। মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে, উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে। আশেপাশের প্রদেশ থেকেও দল পাঠানো হয়েছে। এমন দুর্যোগে শুধু প্রাণহানি নয়, হাজারো মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে। তারা এখন খোলা আকাশের নিচে আছে, খাবার, পানি এবং চিকিৎসার জন্য অপেক্ষা করছে। তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প প্রবণ দেশটি প্রায়শই মারাত্মক ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলো মিলিত হয়। প্রাকৃতিক দুর্যোগ কখন আসে তা কেউ জানে না, কিন্তু প্রতিবারই ভূমিকম্প রেখে যাচ্ছে অগণিত মৃত্যু, আহত মানুষ আর ভাঙা ঘরবাড়ির করুণ স্মৃতি।